Well, hello, assalamu alaikum, and very good evening. This is Salim Kadir from CSB News. With us, we have a very distinguished Deputy Attorney General and someone who happens to have fought for justice, but unfortunately, he has to face a lot of trauma, a lot of threats from the then fascist government. So, good evening and assalamu alaikum. Your Honorable Deputy Attorney General, how are you? Alhamdulillah, hello. First of all, your name is addressed as Imran Bhoyan, if I'm not mistaken. Apnar naamta hocche Imran Bhoyan, তাই না? ইমরান আহমেদ ভুইয়া। ওকে, তো আমরা জানতে চাচ্ছি, ইনফ্যাক্ট জনগণও জানতে চাচ্ছে যে আপনার বায়োগ্রাফি, আপনার লাইফস্টাইল, এটা আপনার যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে আপনি কি কি কাজ করেছেন মানুষের জন্য অ্যান্ড ফর দ্য পিপল, এটা ইনফ্যাক্ট ওরা জানতে চাচ্ছে আপনি কি কি করেছেন। একটু কাইন্ডলি ব্রিফ করলে ভালো হয়। দেখুন, আসলে আমার বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা সবটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিটাগাং ইউনিভার্সিটি ক্যাম্পাস। আমার বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, 70s 80s এর সময়, 90s-এও ছিলেন। উনি সুপার নিউমারারি শিক্ষক হিসাবে ছিলেন শেষ পর্যন্ত, আজীবন শিক্ষক হিসাবেই পরবর্তীতে মৃত্যুবরণ করেন। উনি বাংলা সাহিত্যের অধ্যাপক ছিলেন। তো সেই হিসাবে আসলে আমার বেড়ে ওঠাটা ওই জায়গাতেই হয়েছে। আর তারপরে স্কুল কলেজ ভার্সিটি সবটাই ওখানে। তারপরে আমি প্রফেশনে চলে আসি এবং সেই প্রফেশনের একটা পর্যায়ে আমি হাইকোর্টে এনরোল্ড হই। হাইকোর্টে এনরোল্ড হওয়ার পরে যে প্রায় 16-17 বছর পরে এসে আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হই। এখন অনেকগুলো কাজই আছে, এর ভিতরে আমি আসলে মূলত সিভিল এবং মানে ল্যান্ড রিলেটেড যে ল, সেটা আর ব্যাংকিং লটাই করতাম। তো সেই হিসেবে আমার আসলে বলতে গেলে অনেক কথাই, তবে একটা বিষয় যেটা আমার কাছে বেশ ভালো লেগেছিল সেটা হচ্ছে প্রায় সরকারের গভর্নমেন্টের একটা সিভিল কেসে আমি প্রায় 2000 একরের মতো প্রপার্টি, যেটা আসলে এই যে বেদখল অবস্থায় ছিল, সেটা উদ্ধার করতে পেরেছিলাম। এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট মনে হয়, যেটা পরবর্তীতে আসলে ওটা দিয়ে দেওয়ার কথা ছিল হচ্ছে, জানি না সেটা হয়েছে কিনা পরবর্তীতে, যে সেটা যারা আসলে ভূমিহীন তাদের ভিতরে ডিস্ট্রিবিউট হওয়ার কথা ছিল। এটাই হচ্ছে আমি মনে করি যে আমার একটা বড় অ্যাচিভমেন্ট, যে একদম ভূমিহীনদের জন্য কিছু করতে পারাটা। এটা আমার কাছে বেশ মানে তৃপ্তি দিয়েছে আমার প্রফেশন এই জায়গাটাতে। এই তো। আর কি জানতে চাচ্ছেন? বেসিক্যালি যেহেতু আপনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে আপনি মানুষের জন্য কাজ করেছেন, ইউ হ্যাভ ডান আ লট অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড আপনার যে অ্যাচিভমেন্টটা ওটা আপনি সাকসেসফুলি অ্যাচিভ করেছেন। সো আমরা ইনফ্যাক্ট মানুষ, এভরিওয়ান ইনক্লুডিং জনগণ, ওরা জানতে চাচ্ছে রিগার্ডিং আপনার যে ইস্যু ইন রিলেটিং টু ডক্টর ইউনুস। তো ওই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি যে মানে কিভাবে শুরু হয়েছে এই যাত্রা। ইনফ্যাক্ট আপনার যে থ্রেটস আপনি রিসিভ করেছেন ফ্রম দি দেন ফ্যাসিস্ট গভর্নমেন্ট, তারপর আমরা জানতে পেরেছি যে আপনি ইউনাইটেড স্টেটস এম্বাসিতে আপনি রিফিউজ নিয়েছিলেন, ওদের প্রোটেকশন নিয়েছিলেন, তারপর আপনাকে সাসপেনশন করেছিল, ডিসমিস করেছিল। তো এই ডিসমিসটা শো কজ না করে, আপনার কোনো ভ্যালিড রিজনস অথবা ভ্যালিড কজ না দেখায় আপনাকে এইভাবে করে ইলিজিটিমেটলি অ্যান্ড আনকনস্টিটিউশনালি ডিসমিস করাটা, এটা আমরা জানতে চাচ্ছি এটা হচ্ছে কিভাবে, এটা cause and effect from the very beginning আমরা জানতে চাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আসলে আমরা ছোটবেলা থেকেই দেখেছি, একদম আমাদের চাইল্ডহুড হিরো বলতে পারেন উনি। ওনার যেই বিষয়টা, তারপরে উনি চিটাগাং ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ইকোনমিক্সে। তো ওনাকে আমরা যে চিনি জানি আগে থেকেই। আর ওনার তারপরে তো
উনি আসলে বিশ্ববিখ্যাতই হয়ে গেলেন এবং উনি নোবেল পেলেন। এটা বাংলাদেশের জন্য একটা গর্ব। খালি বাংলাদেশের কেন বলবো, এটা আসলে সারা ওয়ার্ল্ডের জন্যই ওনার এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট ছিল যে ওনার যেই গ্রামীণ ব্যাংক যে মডেল, সেটা সারা বিশ্বেই এটা আসলে সমাদৃত হচ্ছিল। তো সেই জায়গা থেকে ওনার বিরুদ্ধে যখন এই একের পর এক মামলাগুলো হতে থাকলো, তখন এটা সারা বাংলাদেশের মানুষই আসলে বুঝতে পারছিলেন যে আসলে একজন আপাদমস্তক নিপাট ভদ্রলোক, একজন গবেষক, একজন স্কলার, তাকে আসলে এটা আসলে এক রকমের হয়রানি করা হচ্ছে। তো এই জিনিসগুলোকে আসলে আমি ঠিক মানে এটার সাথে অ্যাডজাস্ট করতে পারছিলাম না। আর আমি আপনাকে এছাড়াও আগের থেকেই আমার কাছে কিছু কিছু জিনিস আসলে কিছু বিষয় খুব মানে কি বলবো, এগুলো একটা বিষয় আছে না, আপনি আসলে শুনছেন আর আমি বিষয়টা দেখছি, এই দুটোর ভিতরে কিন্তু পার্থক্য আছে। আপনি যে ধরেন আমি ছিলাম হচ্ছে সিভিল এবং ব্যাংকিং কর্পোরেট লয়ার, সেখান থেকে আমাকে দেওয়া হলো হচ্ছে ক্রিমিনাল কোর্টে। ক্রিমিনাল কোর্টে যে আমি যেই জিনিসগুলো, আমি ওখানে খুব বেশি দিনও থাকিনি, 4 মাসের মতো। তো ওই সময় আমি যে দেখলাম যে এমন কিছু বিষয় যেগুলো খুবই আশ্চর্যজনক, যেমন মনে করেন একটা মুসলিম মাত্রই যে রকমের বই আসলে প্রত্যেকটা বাসায় থাকে, এটা খুবই স্বাভাবিক, সেরকম বই রাখার অপরাধেও আসলে 6 মাস, 1 বছর, 2 বছর এই আটকে রাখা হয়েছে। তো বিষয়টা আবার এমনই যে আসলে ওটার জন্য কোনো কিছু বলারও প্রয়োজন হয় না। তা আসলে যিনি ওই আপনার যাকে আটকে রাখা হয়েছে তার লয়ার খালি হিয়ারিংটা করেন, আর বিচারপতি মহোদয়রা আসলে আমাকেও আসলে বলার আর কোনো দরকার নেই, ওনারা নিজেরাই ওই ফাইলটা দেখে ওটা রিজেক্ট করে দেন। ব্যাপারটা আসলে এরকমের ছিল। তো এই জিনিসগুলো, এটা আমি একটা যে ছোট মানে ওটা বললাম, এরকম আরো টুকিটাকি অনেক ঘটনাই ছিল যেগুলো আসলে যেহেতু আমি আসলে অভ্যস্ত ছিলাম না ব্যাপারটার সাথে, কারণ আমি এত বছর, প্রায় 20 বছর যাবত প্র্যাকটিস করে আসছি হচ্ছে সিভিল বা কর্পোরেট এরিনায়। আর তারপরে এসে দেখছি আসলে এরকম একটা বিষয় যেটা আসলে আমার কাছে, আমি আসলে পারছিলাম না আসলে নিতে, এত যে যার কারণে বার্ডেন মনে হচ্ছিল। আর এগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে এগুলো আসলে আপনার ফলস কেস, একদম দেখেই বোঝা যাচ্ছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এরকম ঘটনাও ঘটেছে। সেটা হচ্ছে যে আপনার বিএনপি বা জামাত ইসলামী রিলেটেড আপনার অনেক লয়ার যেদিন আমাদের কোর্টেই অন্য আরেকটা কেসে হিয়ারিং করছে, তারপরে দেখা যাচ্ছে ওই তারিখের ওই সময়টা দিয়ে তার বিরুদ্ধে মামলাটা হচ্ছে পল্টন থানায়, পল্টন পুলিশ স্টেশনে কোনো একটা গাড়ি পোড়ানো হয়েছে সেই মামলায় দেখাচ্ছে। এবং তারা আবার 1 সপ্তাহ পরে এসে তারা আবার ওই শুনানিটাই করছে, ওই হিয়ারিংটাই করছে এই যে বিচারপতিদের সামনে, যে আমি তো আসলে ওই সময় ওই তারিখে আমি আপনার কোর্টে হিয়ারিং করছিলাম, তো আমি ওখানে কেমনে থাকবো। তো বাস্তবতাটা ছিল আসলে এরকম। তো এটা যে আর ওই বিচারপতিরাও যা করতেন সেটা হচ্ছে যে আমার তো এখন কিছু করার নেই, এই আমার সামনে যেই ওটা আছে, কমপ্লেইনটা আছে, আমার তো সেটাই দেখতে হবে, অতএব আপনাকে 6 সপ্তাহ বেল দিল, তারপরে আপনি যে আবার ওই নিচের কোর্টে যে আপনি সারেন্ডার করতে হবে। তো এই জিনিসগুলোকে আসলে নেওয়াটা খুব টাফ মনে হচ্ছিল যে এটা আসলে কেমন, মানে এগুলো হয়তো বা সবগুলোই আগের থেকেই ঘটে আসছে, যেগুলো আপনি আসলে শুনেছেন বা আমিও শুনেছি বিভিন্ন টেলিভিশন টক শোতে বিরোধী দলের লোকেরা এই কথাগুলো বলতো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা আপনি শুনেছেন, আর আপনি এখন দেখছেন,
এই যে পার্থক্যটা, এটার কারণে আসলে এক রকমের ফ্রাস্ট্রেশনও আমার ভিতরে ছিল। তো আমি যেহেতু আমার স্কুলিংটা হচ্ছে আপনার এই সরকার দলীয় স্টুডেন্ট উইং এর ছাত্রলীগের মাধ্যমে, তো তারপরে যদিও আমি আওয়ামী লীগের কোনো প্রাথমিক সদস্য পদও আমি নিইনি বা আমার কোনোটা ছিল না, কিন্তু তারপরও আমার কাছে মনে হতো সেটা হচ্ছে যে এগুলো মনে হয় আসলে প্রাইম মিনিস্টার এই জিনিসগুলো জানেন না, যে ওনাকে আসলে উনি ইনফর্মড না যে আসলে এই ঘটনাগুলা ঘটতেছে। তাই আমি এখানে দুটা ইস্যু, একটা হচ্ছে আমি চিন্তা করলাম যে এই ইউনূস স্যারের সাথে যেটা হচ্ছে সেটা তো একদমই আপনার, এটা সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বব্যাপী মানুষ বলছে এটা জুডিশিয়াল হ্যারাসমেন্ট, এবং বাস্তবেও তাই। ইনফ্যাক্ট আপনার জুডিশিয়াল হ্যারাসমেন্টটা এমন পর্যায়ে ছিল যে উনি তো একজন সিনিয়র সিটিজেন, উনি 83 ইয়ার্স ওল্ড। তো এখন উনি যখন এই যে লেবার কোর্টে যেতেন তখন দেখা যেত যে লিফটটা বন্ধ করে দেওয়া হয়েছে, 5 তলা 6 তলার লেবার কোর্টের সিঁড়িগুলো অনেক উঁচু, আর আমার মাও ওল্ড এজড। তো বিষয়টা তো আসলে এটা আসলে হয় না, যায় না আর কি, এটা তো আসলে একেবারেই মানে, তো এই জিনিসগুলোর কারণে আমি চিন্তা করলাম হচ্ছে যে আপনার এটা আমি এই স্টেটমেন্ট দেওয়ার যে বিষয়টা আসলো, আমাকে ফোর্স করা হলো। অ্যাটর্নি জেনারেল নিজে বললেন যে তোমার এটা সাইন করতেই হবে। তো আমি তখন চিন্তা করলাম যে এটা মানে একটা কিছু এক জায়গায় যেহেতু আসলে স্টপটা হতে হবে, মানে কোথাও না কোথাও যেহেতু আপনার একটা ফুল স্টপ দিতে হবে, আমি চিন্তা করলাম যে আমি এটা সাইনটা দিব না, তাতে আমার যা হওয়ার হবে। তবে আমি এখানে যেহেতু আমার ওই চিন্তা যে আসলে প্রাইম মিনিস্টার মনে হয় এইটার কারণে তাকে আসলে একরকমের একটা ষড়যন্ত্র হচ্ছে, কনস্পিরেসি হচ্ছে যে তাকে ওয়ার্ল্ড ওয়াইড ফ্রেন্ডলেস করার জন্য। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমি এটা পাবলিকলি অ্যানাউন্স করি এবং আমি এই মেসেজটা ওনাকে দিতে চাই যে আসলে ওনাকে ফ্রেন্ডলেস করার জন্য এই কাজটা করা হচ্ছে। প্রফেসর ইউনূস সাহেব উনি আসলে ওনার প্রতিদ্বন্দ্বী না, কোনো কালে ছিলেনও না। উনি এই যে গবেষক, রিসার্চার, উনি ইকোনমিস্ট, অতএব তাকে এটা করে এটাতে বেনিফিট হওয়ার কিছু নেই লস ছাড়া। তো সে জায়গা থেকে আমি চিন্তা করলাম, আর এটা এই যে আমি এই কাজটা করলাম। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে সব মন্ত্রী, আইন আপনার ল মিনিস্টার থেকে শুরু করে আপনার ফরেন মিনিস্টার, আপনার এই যে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, তারপরে শিক্ষামন্ত্রী নওফেল, তারপরে তখন তথ্যমন্ত্রী ছিল না, পরে তো আসলে তথ্যমন্ত্রী হয়েছিল আরাফাত, থেকে শুরু করে মানে এমন কোনো, এবং তাদের আপনার কি বলবো একদম নিম্ন অবস্থার এই যে এই লোকেরাও তারা আমার বিরুদ্ধে আসলে একদম মানে উঠে পড়ে লাগলো যে আসলে এই জিনিসটা সে বিরাট একটা অন্যায় কাজ করে ফেলেছে, এটা আসলে ওই যে সে আসলে বেঈমান, বিট্রেয়ার, যে সে খন্দকার মুস্তাকের প্রেতাত্মা, এইসব কথাবার্তা বলা হলো ওপেনলি আমাকে। এই যে ফেসবুকে খুব আশ্চর্য বিষয়টা যে আসলে হ্যাঁ, খুব আশ্চর্য যে আপনার আমার যে পরিচিত লয়ারও কিছু আমার বিরুদ্ধে আসলে উল্টো পাল্টা কথাবার্তা, মানে যেভাবে আসলে এটা করা যায় তা ইন্টারভিউ দিয়ে বলা শুরু করলো, পত্রপত্রিকায় লেখালেখি হলো। যদিও আমি পরে জেনেছি যে এগুলো আসলে সবই স্ক্রিপ্টেড ছিল, একটা বিশেষ সংস্থা তাদেরকে স্ক্রিপ্ট লিখে দিত, সেই হিসাবে তারা আসলে খালি পড়েছে। তো এই হচ্ছিল আসলে বিষয়টা। তো ল মিনিস্টার স্যার যেটা বললেন সেটা হচ্ছে যে আমি যেটা শুনেছি যে উনি বললেন যে আপনি আমার বিষয়ে যে উনি পদত্যাগ না করে কেন এটা করলেন, উনি তো পদত্যাগ করে এটা করা। এখন বিষয়টা হচ্ছে যে আপনার এটা কোনো
গভর্নমেন্টের অর্ডার ছিল না যে আমি এই স্টেটমেন্টটা দিতে হবেই। তো আমি তো আসলে গভর্নমেন্টের কোনো অর্ডার ভায়োলেট করিনি, আমি করেছি এটা আমার নিজের একটা পার্সোনাল জায়গা থেকে। আর সেই জায়গায় আমাকে কেন পদত্যাগ করে এটা দিতে হবে আমি ঠিক মানে বুঝিনি ওনার কথাটা। আমার কাছে এটা একটু অদ্ভুত লেগেছিল সে সময়। তো তারপরে যে আমাকে ডিসমিস করলো। তো ডিসমিস করার আগের থেকেই তো শুরু হয়েছিল আমাকে বিভিন্ন থ্রেট, ফোনে মেসেজ, ফোনে আপনার আমার ওই চিটাং ভার্সিটি ক্যাম্পাসের যে চিটাং ইউনিভার্সিটিতে স্টুডেন্ট উইং যে ছাত্রলীগ আমাকে আপনার অবাঞ্ছিত ঘোষণা করলেন, ব্যান্ড ঘোষণা করলো। এই আমার ওই যে কোর্টের যেই রুম ছিল, আমার যে রুম ছিল অ্যাটর্নি জেনারেল অফিসে, ওটা সরকারি অফিস, সেই সরকারি অফিসের অ্যাটর্নি জেনারেল অফিসে ঢুকে আমার যে এই রুম সব তছনছ করে ভেঙে ফেলা হলো। আমাকে যে আমার কাছে নিশ্চিত খবর আসলো যে আমাকে অ্যাটাক করতে আসছে, এই যুবলীগ ছাত্রলীগ আমাকে অ্যাটাক করতে আসছে একেবারে নিশ্চিত। তার আগের 2 দিন তো আমার বাসার সব জ্যামার বসিয়ে দিল। আমি কাউকে ফোন করতে পারি না, কোনো ইমেইল করতে পারি না, কোনো মেসেজ দিতে পারি না ফোনে। চারিদিকে আপনার একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমার বাসার সামনে পিছনে এই যে গোয়েন্দা সংস্থার লোকজন আপনার সিভিল ড্রেসে, আমার বাসার পিছনে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, সেটার পিছনে উইথ আর্মস দাঁড়িয়ে ছিল সারা রাত 2 দিন। তো এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তো তখন আমি যেটা চিন্তা করলাম যে যেদিন আমাকে এগুলো হচ্ছে, যে আমাকে ডিসমিস করার আগের কথাগুলো আমি বলছি। তো ডিসমিস যেদিন করলো সেদিন সকালবেলা দেখলাম যে হঠাৎ করে আমি খবর পেলাম যে বাসার নিচে যে এখন আর এখানে পুলিশ নেই। তো আমি আমার জুনিয়র সহ আমরা যাচ্ছিলাম, আমি আমার ওয়াইফ সহ। চিন্তা করলাম এই কয়দিন আমার খুব মানে বুঝতেই তো পারছেন কি ট্রমার ভিতর দিয়ে গিয়েছি। তো আম্মা অসুস্থ, আমি চিন্তা করলাম যে আমি একটু আম্মাকে দেখে আসি। তো আপনার যে চিটং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যদিও আমি তখন আমাদের এলাকায় ব্যান্ড, তারপরে চিন্তা করলাম আম্মাকে দেখে আসি, যাওয়া হওয়ার হবে। তো আমি আপনার যে রওনা দিলাম। এই দাউদকান্দি ক্রস করার পরে একজন আমার কাছে বলল যে এরকম ওই দিন আবার শুক্রবার। চিন্তা করে দেখেন যে ব্যাপারটা, আমাকে ডিসমিসড করা হলো শুক্রবারে, মিনস ওই দিন আসলে হলিডে। তো এখন আমাকে ডিসমিস করা হলো শুক্রবারে। তো শুক্রবারে আমাকে ডিসমিস করলো। তো আপনার যে এই খুব সম্ভবত নিশ্চিত আমি যেটা ব্যাকডেটে দেখানো হয়েছে, আসলে তো ওইখান এখনো ওই সচিব আছেন, এখনো বর্তমানে ওই সচিবই রাতে, উনি তো আসলে সবসময় ওই মন্ত্রী মহোদয়ের বাসাতেই থাকতেন। হতে পারে যে ফাইলটা নিয়ে আসলে ওইখানেই স্বাক্ষর করেছে, আমি এটা ধারণা করছি আর কি। নাহলে শুক্রবারে কিভাবে ডিসমিস করে? কোনো শোকজ নেই, আনঅফিসিয়ালি কোনো শোকজ নেই, কোনো কিছু নেই, আমাকে ডিসমিস করে দিল। ওই সময় আমার কাছে একজন আমার এক খুবই মানে শুভাকাঙ্ক্ষী একজন, উনি আমাকে ফোন দিলেন, ওনার সাথে ফোন দিলেন এবং ফোন দিয়ে আমাকে বললেন যে আপনার আসলে যে কোনোভাবে কোথাও আসলে কিছুক্ষণের জন্য হলেও, কিছু দিনের জন্য হলেও, কিছু সময়ের জন্য হলেও আপনার আসলে ফুল ফ্যামিলি সহ শেল্টারে যাওয়া উচিত। তো আমি তখন চিন্তা করলাম যে আপনার এই যে আমি তখন চিন্তা করলাম যে ওই যে তাৎক্ষণিক ডিসিশন নিলাম। আমি ওই আমার জুনিয়রকে বললাম যে তুমি চলে যাও চট্টগ্রামে, আমি আর আমার ওয়াইফ ব্যাক করলাম। তার আগে আমাদের বাসায় যেহেতু এরকম ঝামেলা চলছে, তো আমার ছোট মেয়েটাকে ওর নানির বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। তো আমি যে ওদের বাসা হচ্ছে বসুন্ধরা, তো বসুন্ধরা আপনার ওদের বাসায় ও ছিল আর আমার 2 মেয়ে তখন একা বাসায়। তো আমি ওদের খালাকে বললাম যে তোমরা এসে যে ওই আমার 2 মেয়েকে নাও, 2 মেয়েকে নিয়ে তোমরা চলে যাও হচ্ছে কানাডিয়ান এম্বাসিতে, আর আমরা ওখানে আসছি ছোট মেয়েটাকে নিয়ে আসছি। এটা আমি আপনার তখন আমি বসুন্ধরায় গেলাম।
বসুন্ধরায় যে ছোট মেয়েটাকে নিলাম, আমি যাওয়ার আগেই ওই আপনার ওই যে ওরা চলে গেল কানাডিয়ান এম্বাসির সামনে। তো ওরা ওখানে দাঁড়িয়ে থাকলো। তো আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে আপনার এই যে কানাডিয়ান এম্বাসির উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা দেওয়ার সময় হঠাৎ করে ওই ওই যে যাওয়ার পথে প্রথমে আসলে আমেরিকান এম্বাসিটা পড়ে, কানাডিয়ান ওই বসুন্ধরা দিয়ে যাওয়ার পথে। তখন আমি তাৎক্ষণিকভাবে চিন্তা করলাম যে তাহলে আমি আমেরিকান এম্বাসিতে আসি। আমি আমার ছোট মেয়ে আর আমার ওয়াইফ আমেরিকান এম্বাসিতে আসলাম। তারপর ওদের খালাকে বললাম যে ওই বড় দুই মেয়েকে নিয়ে আসবে, ওরাও তারপরে আসবে। এই হচ্ছে বিষয়। তো আপনার যখন এমবাসিতে আপনি যখন এন্ট্রি করেছেন, তো ওখানে কোনো বাধা অথবা রেস্ট্রিকশন ফ্রম ল এনফোর্সমেন্ট এজেন্সি যেরকম পুলিশ এমন কিছু ফেস করেছেন কিনা? না, ওখানে যে ঢোকার সময় কোনো বাধা আমি ফেস করিনি, কিন্তু তার কিছুক্ষণ পরেই আপনার চলে আসলো সব আপনার যে পুলিশ উইথ আর্মস। আপনি এটা আসলে আপনি তো যে একটা গভর্নমেন্ট যখন একটা ফ্যামিলি বা একটা মানুষের উপরে সব শক্তি নিয়ে নেমে পড়ে, তখন কি হবে তা তো বুঝতেই পারছেন। তারা কমান্ডো ড্রেস পরে তারা আমাদের ওখানে ঢুকতে পারেনি, যদিও উনি ওখানে ঢুকতে পারেনি, তারপরও ওরা বাইরের থেকে এসে ওই যে খুব মানে তাকানো বা ওটার যেটা করে আর হ্যাঁ পাওয়ার দেখাচ্ছে, মাসল পাওয়ার দেখাচ্ছে, সেই এরকম বিষয় সবকিছু মিলে। তারপরে কিন্তু আমেরিকান এম্বাসির সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তারা বললেন যে আপনাকে এখানে এসে ওনারা কিছু করতে পারবেন না। আমিও সেটা জানি, আমি লয়ার, আমি জানি যে ওনারা আসলে এখানে এসে আমাকে পিক করতে পারবেন না। তো তারপর এক পর্যায়ে যে সরকারের তরফ থেকে আমার সাথে যোগাযোগ করা হলো, যোগাযোগ করে আমাকে বলা হলো যে ঠিক আছে, আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটিটা আমাকে দেওয়া হবে, এনশিওর করা হলো। তারপর আমি সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে চলে আসলাম। এই বিষয়টা এটাই। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারপরে হচ্ছে যে আপনার ওই যে এই যে মানসিক মেন্টাল টর্চার যেটাকে বলে আর কি, সেটা তুমুল তারপরও চলতে থাকলো। কিছু কিছু আমি কি বলবো আর কি, এখন ওনাদের প্রতি আমার আসলে এক ধরনের যে মায়াই হয় আর কি এই লোকগুলোর বিষয়ে, যে তারা যে আমাকে বিভিন্ন রকমের টর্চার করতে থাকলো, মেন্টাল টর্চার করতে থাকলো, মানে একটা ট্রমার ভিতরে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। জাস্টিসরা দেখলাম যে আসলে আপনার যে একটু কেমন করে ওটা করে বিহেভ করে, মানে আপনি একটা পুরো একটা এটা তো আসলে এই যে পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে গেছিল, নষ্ট হয়ে গিয়েছিল, ইনফ্যাক্ট পচে গিয়েছিল। যেই কথাটা আমি প্রথম দিন প্রফেসর ইউনূস স্যারের মুখেও শুনেছি যে আসলে সবই তো পচা, কোনটা ঠিক করব, এরকম একটা কথা উনিও বলেছিলেন। তো আসলে ওই যা হয় আর কি, এরকম একটা ব্যাপার। ইনফ্যাক্ট আমার কাছে ক্লায়েন্ট, আমার পার্সোনাল ক্লায়েন্টদেরকে ফোন করে বলে দিত, আমাকে ফোন দিলে যে তুমি ওনার সাথে ওটা করো না, যোগাযোগ করো না, এরকম আর কি বিষয়গুলো হচ্ছিল। কিন্তু সবকিছু আমার একদম ফুললি মনিটর্ড হতো। আমি বাজারে গেলেও আমার পিছনে লোক থাকতো, আমি বুঝতাম। আমি কোর্টে গেলেও আমার সাথে লোক আছে, এবং তারা আসলে বিষয়টা এরকম যে আসলে তারা বুঝিয়ে দিচ্ছে যে আমরা আছি। হ্যাঁ, হয়তোবা আপনাকে এখন আমরা কোনো কিছু করছি না, কিন্তু আমরা আছি, মানে হ্যাঁ ফুল সার্ভেইলেন্সে। এবং আপনার আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এখন যেটা আমার কাছে মনে হয় যে আমার ওই পাবলিক অ্যানাউন্স করে যে আমি এটা বলেছিলাম, যে কারণে এই যে মিডিয়া বা তখন সবাই যেহেতু জিনিসটা জেনে ফেলেছে, এবং ইনফ্যাক্ট হয়তোবা সে কারণেই আমাকে আসলে কোনো কিছু ওনারা আসলে করেননি, করতেন না, সেটা আমি এই যে এখনো বিশ্বাস করি না। এটা যদি এই গভর্নমেন্ট যদি থাকতো তাহলে এমন কেউ নেই যাকে আসলে ওনারা কখনো ছাড় দিয়েছে। তো ওনারা এটা আসলে টাইম নিচ্ছিলেন যে কোন সময়টায় আসলে আমাকে ওটা করবেন। আল্লাহর অশেষ রহমত যে আসলে তার আগেই ওনাদেরকে বিদায় দিতে। ইনফ্যাক্ট আপনার যখন কোর্টে যান,
মানে লাইক আপনাকে যখন ফর্মাল একটা লেটার দেওয়া হয় যে ইউ গট ডিসমিসড, তো ওখানে কি কোনো কিছু উল্লেখ করেছে যে হোয়াট ভ্যালিড রিজনস এর জন্য আপনাকে ডিসমিস করা হয়েছে এমন কিছু? আসলে বিষয়টা কি, এটা খুবই হাস্যকর একটা বিষয় যে আসলে আমার কাছে কোনো লেটারই আসে, এটাই হচ্ছে হাস্যকর। একদম একদম যে বিষয়টা এরকমই, এই যে ল মিনিস্টার অ্যানাউন্স করেছিল, অ্যানাউন্স করে বলেছে, এবং একটা ওই আমাকে যে ওটা করা হয়েছে সেটা ডিসমিস করা হয়েছে সেরকম একটা চিঠি, এটা তখনকার মিডিয়ায় এসছে, আমি সেই হিসাবেই দেখেছি। কিন্তু আমার অ্যাড্রেসে যে পাঠানো সেটা আমাকে করা হয়নি, আমার বেতন বন্ধ হয়ে গেছে। তখন আমি বুঝলাম যে আমি আসলে ডিসমিস, আমাকে এবং এত মানে আমি কি বলবো জিনিসটা, যে আপনার মনে করেন আমাকে যে ওই বেতন দেওয়া হয়েছিল, বেতন দেওয়া হতো, সেটার বিপরীতে যে আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আমাকে কিন্তু সেটাও দেওয়া হয়নি। মানে এর কারণে হলো কি, আমি যত বেতন তুলেছি তার সবগুলোই আমার আসলে ইনকাম ট্যাক্সে পরে আমার ওটা একদম অ্যাডজাস্ট করে দেখাতে হয়েছে। মানে আমার যে এই সব টাকাই আবার আপনার এইটার উপরে যত ট্যাক্স আসে পুরোটাই আমাকে আসলে দিতে হয়েছে। আমি চেয়েছি, আমি এই যে অ্যাটর্নি জেনারেল মহোদয়কে তখন আমি বলেছিলাম যে আমাকে এটা দেন, উনি দিব এটা করে উনি আর দিলেন। আসলে পুরো বিষয়টাই ছিল এরকম আর কি। এটাগুলো সবগুলোই আসলে মানে কোনো আইন কানুন যে একটা গভর্নমেন্ট সার্ভেন্টকে আপনি একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কিভাবে আপনি ওটা করবেন, তো সেইগুলো একটাও ফলো করা হয়নি, কোনো কিছুই ফলো করা হয়নি। ইনফ্যাক্ট আমাকে চিঠিও দেওয়া হয়নি যে আপনি ডিসমিসড, আমার বেতন বন্ধ করে দেওয়া হলো। আমাকে পত্রপত্রিকার মাধ্যমে ওপেনলি উনি আইনমন্ত্রী মহোদয় জানালেন, ওই যে টেলিভিশন ক্যামেরার মাধ্যমে ওনাকে ডিসমিস করা হয়েছে, এতটুকুই, এই আর কিছু না। ইন দ্যাট কেস এখন তো আপনার একটা প্রত্যাশা আছে যে দে হ্যাভ টু রিইনস্টেট ইউ, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে এখানে তো কমপ্লিটলি আনলফুল ভাবে, আনকনস্টিটিউশনাল ভাবে আপনাকে ডিসমিস করা হয়েছে, আপনার বেতন বন্ধ করা হয়েছে। তো এখন তো ইন দিস ইন্টার্ম গভর্নমেন্ট আই এম শিওর একটা লিগাল স্টেপস নেওয়া যায় টু এনশিওর দ্যাট ইউ ক্যান গেট ইউর জব ব্যাক। আপনার রিইনস্টেট করার জন্য আপনার একটা প্রসিডিউর তো থাকে, আই এম শিওর। এটার জন্য আপনারা কি উদ্যোগ নিচ্ছেন, কি স্টেপস নিচ্ছেন, এনিথিং অফ দ্যাট সর্ট? না, আমার কাছে এটা আসলে এত বড় করে আমি আসলে দেখি না ব্যাপারটাকে, একদমই। এটা আমার কাছে মনে হয়েছে যে আমি ওই সময় যেটা করেছি ওটা সময়ের জন্য সঠিক কাজ ছিল, সময়ের জন্য সঠিক কাজ ছিল, এবং আলটিমেটলি যে তাই তো হলো। উনি তো আসলে আমাদের প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার তো আসলে ফ্রেন্ডলেসই হলেন। এটা তো এখন উনি তো ফ্রেন্ডলেস, ওয়ার্ল্ডের ওনার আসলে আর কোথাও ওটা করতে পারছেন না। এটা গেল একটা দিক। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি যার কথা বলে এটা করে, যার জন্য বা যার উপরে জুডিশিয়াল হ্যারাসমেন্টটা হচ্ছিল, তিনি এখন যে চিফ অ্যাডভাইজার, আমার কাছে মনে হয় এটা এনাফ। আমার এটাই এনাফ। আমার আর এর চাইতে বেশি আসলে যে আমার এই চাকরি আবার ফেরত আমি আসলে চাইও না, আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি মনে করি সেটা এই কাজটা আসলে সবাই করতে চাইতো। এই বাংলাদেশের আসলে 17 কোটি মানুষের কথাটাই আমি জাস্ট পাবলিকলি বলেছি, এই এতটুকু। যেটার কারণে আমার উপর দিয়ে হ্যারাসমেন্ট গেছে, তাতে আমার এটা আমি মনে করবো যে এটা আমার এক ধরনের ফেট ছিল যে আসলে এটাই হবে, তাই হয়েছে। এটাকে আমি খুব বড় করে দেখতে চাই না, এটা একটা ছোট বিষয়। এই যে আমার কাছে মনে হয় যে আমি আমার প্রফেশন নিয়ে খুব হ্যাপি। আমি এগুলো নিয়ে ইনফ্যাক্ট আমি তো চাইলে এখন আপনারা আমার যে সরকারি অফিসে যে আক্রমণ করলো, আমার যে চেয়ার টেবিলগুলো ভাঙলো, আমি তো চাইলে এখন যারা করেছে তা তো সবাই নাম জানে বা সবাই জানেও। ওরা তো তখন গর্ব ভরে এই জিনিসটা বলেছেও যে আমরা আসলে ভেঙেছি, আমরা এই কাজটা করেছি। আমি তো চাইলে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনেও যেতে পারি, তাই না? আমি আসলে সেটাতেও আসলে আগ্রহী না। আমার কাছে মনে হচ্ছে যে এটাকে আমার প্রফেশন নিয়েই আমি স্যাটিসফাইড। আমার এটার বিষয় নিয়ে আর আমার ওরকম কোনো প্রত্যাশা নেই যে আসলে এটা একটা অনেক বড় কাজ করে ফেলেছিলাম, যেটার কারণে আমার আসলে এক ধরনের
চাওয়া পাওয়ার সৃষ্টি হবে। আমি বিষয়টাকে আসলে বড় কাজ হিসাবেই মনে করি না। এটা খুবই একটা যে সিম্পল কাজ ছিল, এটা খুবই একটা এত বড় করে দেখার বিষয় না। একজন সিনিয়র সিটিজেন, একজন যে নোবেল লরিয়েট, একজন স্কলার, একজন আমার যে প্রয়াত পিতার একজন এক্স কলিগ, সেই হিসাবে আমি এটা করেছি। এবং আমি মেসেজটা দিতে চাচ্ছিলাম যে আসলে এটার মাধ্যমে আপনি ফ্রেন্ডলেস হচ্ছেন। তারপরে তো বুঝলাম যেটা আমার লাইফ দিয়ে যে সেটা আসলে ফ্রেন্ডলেস। আমি যে চিন্তা করেছি যে উনি ফ্রেন্ডলেস হচ্ছে, এখন উনারই যদি এই চিন্তা না থাকে তাহলে তো আমার আর কিছু করার নাই। এটা তো আমি আমার লাইফ দিয়ে বুঝতে পেরেছি। অতএব আমি আমার জায়গা থেকে ক্লিয়ার। আমার যতটুকু করার দরকার আমি করেছি, বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি আমার লাইফ নিয়ে একদম হ্যাপি। এই যে মাথার উপর দিয়ে যে বিপদটা চলে গেছে, অনেক বড় একটা বিপদ যে চলে গেছে, আমি এটাতেই স্যাটিসফাইড। আপনার মতো এরকম আরো অনেক অ্যাটর্নি জেনারেল, ইনফ্যাক্ট ডেপুটি অর অ্যাটর্নি জেনারেল যারা আছে, যারা এরকম হ্যারাসমেন্ট ফেস করেছে, ওরা কি আপনার মানে ইনফ্যাক্ট আপনার জানা মতো কারা কারা আছে আপনি কি জানেন যারা সেম প্রবলেমস ফেস করেছে আপনার মতো ইনফ্যাক্ট ইন দ্য কোর্ট? এরকম আসলে কেউ তো আসলে এরকম করেনি। ইনফ্যাক্ট 2009 থেকে 2024 পর্যন্ত তো অনেক এই যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি জেনারেল 2 জন ছিলেন, অ্যাডিশনালটা ছিলেন, কারোরই আসলে এভাবে ডিসমিসড হয়নি। কেউ আসলে এই প্রবলেম ফেস করেনি। এবং কেউ আসলে গভর্নমেন্টের সাথে যে আপনার একটা বিষয়ে আপনার প্রতিবাদ করার যে বিষয়টা, সেটা আসলে কেউই করেনি। অতএব এটা এরকমই, বিষয়টা এরকম। This is the first time যে আপনার সাথে এরকম হয়েছে, and it's the first time in the Bangladesh history, in the chapter, যে আপনার সাথে এরকম হয়েছে, and there's no one we have come across যেখানে তাদের সাথে সেম সিচুয়েশন ঘটেছে যেটা আপনার সাথে হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সিকিউরিটি, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল সিকিউরিটি। তো এই সিকিউরিটির বিষয়টা হচ্ছে যে যখন এটা কম্প্রোমাইজ করা হয়, সো আপনার যে একটা মেন্টাল ট্রমা, ওটা যেটা আপনি ফেস করেছেন, আবার ফ্যামিলি নিয়ে আপনার বিশাল বড় একটা expectation যে ওদেরকে কিভাবে আপনি সেভ করবেন। So you have taken a bold move to go to US Embassy. It was really nice of you. Because of that, এটা BBC News, তারপর আরো অনেকগুলো ইন্টারন্যাশনাল নিউজ পেপার আপনার এই জিনিসটা হাইলাইট হয়েছে। So and as a matter of fact, এখন আপনি কেমন ফিল করছেন in this interim government? আপনার mentally, physically এখন how do you feel? আসলে আমি এর আগেও বলেছি, মনে হচ্ছিল যেদিন আসলে এটা হলো 5 তারিখে আমার কাছে মনে হলো যে আমি আসলে ঠিকঠাক মতো নিঃশ্বাসটা নিতে পারছি আর কি। এখন মানে অক্সিজেন, এখন অনেক অক্সিজেন আছে। এতদিন ঠিক কার্বন ডাই অক্সাইড একটু বেশি ছিল। বিষয়টা এরকম, একদম এরকম যে খুব ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি। যে বাচ্চারাও, মানে আমার মেয়েরাও তো আসলে পুরোপুরি এই আন্দোলনগুলোর সাথে ইনভলভ ছিলেন। তো ওরাও দেখলাম যে আসলে অনেক মানে খুশি আর কি। সবাই আসলে পুরো বাংলাদেশই তো খুশি ছিল এটা নিয়ে। তো এটা ওদিন যা হয়েছে, এটা তো পুরো বাংলাদেশই খুশি। এটা তো আসলে আপনারা, আমি লাস্ট 11 মাস আমার আসলে এই জিনিসগুলো আমি ফেস করেছি, তাই না? লাস্ট 11 মাস। তার আগে আমি যে 4 বছরের মতো ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলাম। তো এইটার ব্যাপারটা তো তখন তো আমি এই জিনিসটা ফেস করিনি। এখন 2009 সাল থেকেই কিন্তু অনেকে এই জিনিসটা ফেস করছে। 2010 সাল থেকেই অনেকে এই জিনিসটা ফেস করেছে। তো আমি কেন আমার বিষয়টাকে বড় করে দেখছি না, তার কারণটা হচ্ছে যে আপনি জাস্ট চিন্তা করেন যে একটা মানুষ আসলে বছরের পর বছর যাবত, এখন যে আয়নাঘরের কথাটা বের হয়ে আসছে, বা ওটা বছরের পর বছর যাবত তারা আসলে এই সাফারিংসটা করেছে। সেই হিসাবে আমার এই সাফারিংসটা আসলে আমার কাছে মানে এত বড় মনে হয় না। আমি আসলে জিনিসটা যেটা আমার কাছে মনে হয় যে এটা যেন এরকম গভর্নমেন্ট, এরকম বিভৎস চেহারা নিয়ে, এরকম দানবীয় শক্তি নিয়ে এভাবে যেন আর কারো কণ্ঠরোধ কারুরই করতে না পারে।
এটা চাওয়াটা এটাই যে এটা এটা মানুষের যেন আর কখনো চিন্তা না হয় যে বাতাসে আসলে খালি কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন নয়। এটাই আমার আমার মানে এতটুকু হলেই মানে এনাফ, মানে আর আর বেশি কিছু মানে চাওয়া পাওয়ার নেই, যেহেতু আমার কাছে মনে হয়েছে এটা আমার সেকেন্ড লাইফ। অ্যান্ড আমরা জানি যে অনেক প্রিজনার্স যারা কেরানীগঞ্জ অথবা কাশিমপুর ভিন্ন ভিন্ন জেলে ওরা আছে অন ফলস কেসেস, তো অ্যান্ড ওদের বিষয় নিয়ে আপনার কোনো এক্সপেকটেশন অথবা লাইক ইফ ইউ হ্যাভ এনি প্ল্যান্স টু ফাইট ফর দেম, কারণ ওরা তো অনেক ইনজাস্টিস ফেস করেছে। আই মিন টক অ্যাবাউট বিডিআর, all those defense people যাদেরকে মানে ফলস একটা চার্জেস দিয়ে ওদেরকে ভিতরে রাখা হয়েছে, আর এরকম অনেক ফলস চার্জেস আছে। তো ইটস লাইক দ্য লিস্ট ইজ এন্ডলেস। আবার কাউকে আবার জোর করে জঙ্গি মামলা দেওয়া হয়েছে, although he is not even a terrorist। তো এখন এই বিষয় নিয়ে আপনার কোনো প্ল্যান আছে, কোনো কিছু to ensure that you can fight for the justice for those people? সুযোগ পেলে আমি অবশ্যই এটা করব। আমি যদি সুযোগ পাই তবে আমি আসলে ওই যে আমি যে কোনো কেসের ব্যাপারে আমি আসলে শুনে কোনো কিছু করতে চাই না। ক্লায়েন্ট ইন্টারভিউটা আমি নিতে চাই যেন আপনার কোনো রকমের কোনো ভুল ভ্রান্তি না থাকে একটা মামলা ড্রাফটিং এর সময়। আদারওয়াইজ মামলা ড্রাফটিং তো একটা প্রাইমারি ডকুমেন্টস, ওই ডকুমেন্টসটা একটা ভুল হয়ে গেলে ওটা আসলে চলতেই থাকে। তো আমি সে কারণে আসলে চাই যে ক্লায়েন্ট ইন্টারভিউটা ওরকম যদি ক্লায়েন্ট আমার কাছে আসে বা আমি নিজের থেকেও যেতে পারি, হয়তো বা যদি আমি সময় সুযোগ করতে পারি, কারণ আমার প্রফেশনে এখন আমি একটু ব্যস্ততা শুরু হয়েছে। এতদিন যাবত আপনার আমাদের এই বিষয়গুলো আমি তো আসলে একরকমের কি বলবো আমি যে এক ধরনের আটকে গেছিলাম আর কি। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই করার চেষ্টা করব, কারণ বাংলাদেশের মানুষ ওই সময়টায় আমার পক্ষে দাঁড়িয়েছিলেন। এই বিরোধী দলের যারা আছেন, বিএনপির যে নেতার থেকে শুরু করে জামাতে ইসলামী, ইনফ্যাক্ট জামাতে ইসলামীর সাথে আমার আসলে অনেক বড় যে মতাদর্শিক পার্থক্য আছে, তারপরেও ওনারা আমার পক্ষে আপনার ওইটা যে স্টেটমেন্ট দিয়েছিলেন। বিএনপির সব লিডাররা স্টেটমেন্ট দিয়েছিলেন, কয়জনের নাম বলে শেষ করব। লয়াররা আমার জন্য, অনেক লয়ার আমার জন্য স্টেটমেন্ট দিয়েছিলেন, আমার পক্ষে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশের মানুষ আমাকে আপনার যে একদম সরাসরি সাপোর্ট করেছিলেন। তো আমার কাছে মনে হয় আমার তো আসলে কিছু যে দায়িত্ব আসলে রয়েই যায়, এই জিনিসগুলোকে এক রকমের আপনার প্রতিদান দেওয়ার বিষয়টা তো থেকেই যায়। সেই জায়গা থেকে অবশ্যই আমি কাজটা করব। So it was like I'm honored and pleased to have an honest Deputy Attorney General like you. So আমি দোয়া করি and I pray that you succeed in near future, যে আপনার যে প্রিন্সিপালস যে আপনি কম্প্রোমাইজ করেন নাই, আপনার এথিক্স যে কম্প্রোমাইজ করেন নাই, আপনার ইন্টিগ্রিটি যেটা কম্প্রোমাইজ করেন নাই, আপনার এথোস আপনি যেটা শিক্ষা নিয়েছেন, ডেফিনেটলি আপনার বাবার মার কাছ থেকে একটা শিক্ষা অর্জন করে তারপর আপনি এই পজিশন এত দূর পর্যন্ত এখানে এসেছেন। দিস ইজ আ রোল এক্সাম্পল দ্যাট হি হ্যাজ সেট ফর অল দ্য পিপল। তো আপনি যে একটা রোল মডেল হিসাবে যে আপনি এই কাজটা করেছেন, অ্যান্ড আই থিঙ্ক যারা ফিউচারে যারা ব্যারিস্টার হতে চাচ্ছেন, অ্যাডভোকেট হতে চাচ্ছেন, আই থিঙ্ক ইউ হ্যাভ সেট আপ আ ভেরি গুড নোবেল এক্সাম্পল ফর অল দোজ পিপল। ইনফ্যাক্ট জেনারেশন জি থেকে যারা অ্যাডভোকেট হতে চাচ্ছেন, barrister হতে চাচ্ছেন, so I'm sure I would like to encourage all of you to come to this distinguished person so that you can also get to learn an important lesson and how to fight for justice. And এটা বলে আমি আমার এটা শেষ করতে যাচ্ছি, and I wish you all the best. Thank you so much. Thank you. আপনাকে one short message for the honorable chief advisor. আপনার কোনো short message আপনি দিতে চাচ্ছেন to the honorable chief advisor, namely Dr. Yunus? আমার আসলে ওনাকে অ্যাডভাইস দেওয়ার মতো যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি না। তারপরও একটা বিষয়ে এটা আমার কাছে মনে হয়েছে যে ছাত্র প্রতিনিধি যারা আছে তারা বাদে আর অন্যান্য সবাইকে আমার কাছে মনে হয়েছে একটু এলিট ক্লাসের, একটু যে ওই ঠিক গণমানুষের ভিতর থেকে আসা নয়। ছাত্ররা অবশ্যই, যারা ছাত্ররা আছে তারা তো একদম আন্দোলন থেকে এসছেন। আর যে আমাদের ওই আপনার
ওনারাও ওই যে ল অ্যাডভাইজার উনিও আন্দোলনের মাধ্যমে, আসিফ নজরুল স্যার উনিও এসছেন, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে একটু এলিটদের প্রতিনিধিত্বটা একটু বেশি ইনফ্যাক্ট। তো এই জিনিসগুলো একটু যদি ওটা করা যায় সবাইকে নিয়ে, আমি বলতে চাচ্ছি যে সবাইকে নিয়ে যদি ওটা করা যায় তাহলে ওনার প্রতি মানুষের যে আস্থা বা এই জায়গাটা এখনো আছে আরো ভবিষ্যতে বাড়বে। এটাই আমার যে পরামর্শ, অন্য কোনো কিছু না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আপনার একজন অনেস্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, শিখলাম। So we wish him again all the best. And with that said, I would like to conclude this session. And very good evening to all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.